আজকে একটা জিনিস ঘটেছে, সংবিধান বিষয়ে একটা রায় এসেছে আবারও, যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোটের যে বিধানটা ছিল সেটাকে আবার পুনর্বহাল করা হলো আজকে অ্যাপিলেট ডিভিশনের রায়ের মধ্য দিয়ে। হ্যাঁ, এটা ইতিবাচক, কিন্তু একটা জিনিস মাঝখানের সময়টাতে ঘটে গেছে। আমরা আর কোর্টের রায়ের জন্য অপেক্ষায় ছিলাম না। কোর্ট আজকে রায় দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, কিন্তু বাংলাদেশের জনগণ গণভোটের মধ্য দিয়ে সেই দিনই রায় দিয়েছিল যে বাংলাদেশে একটা নতুন ফর্মুলায় আবারও তত্ত্বাবধায়ক সরকার আসবে। কোর্ট আজকে রায় দিয়েছে যে গণভোট আসলো, কিন্তু বাংলাদেশের জনগণ ওই 12ই ফেব্রুয়ারি গণভোটে তারা রায় দিয়েছিল যে সংবিধানে গণভোটের যে বিধানগুলো আছে সেটাকে যুক্ত করা হোক। অর্থাৎ আজকে কোর্টের মধ্য দিয়ে যে অর্জন, সে অর্জনটা কিন্তু বাংলাদেশের জনগণ 12 তারিখে 70% জনগণ সে অর্জনের পক্ষে তারা কিন্তু ভোট দিয়েছিলেন। আমরা আর কোর্টের মুখাপেক্ষী ছিলাম না, আমরা জনগণের কাছ থেকে রায় দিয়ে এসেছি। আমাদেরকে আবার কোর্টের মুখাপেক্ষী করার যদি চেষ্টা করা হয়, যদি জনগণের রায়কে কোর্টের মুখাপেক্ষী করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে নিয়ে আসবে না। আমরা এই কোর্টের রায়ের প্রতি ইতিবাচক, কিন্তু আমাদেরকে এই কোর্টের রায়ের থেকেও জনগণের যে রায়, সেই রায়ের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। জনগণের রায়ের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমাদের নিজেদের 2 বছরে জুলাইকে নিয়ে আত্মোপলব্ধির অনেক জায়গায় পরিবর্তন এসেছে, সচেতনতা এসেছে, কিন্তু জুলাই নিয়ে সেই 2 বছর আগের জুলাইতেই যে পুলিশ ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিল, তাদেরই একজনের একটা আত্মোপলব্ধি আছে। একজন পুলিশ স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন যে স্যার, গুলি করি, একটা মরে, একটাই যায়, বাকিটি কেউ যায় না। এটা হচ্ছে জুলাইয়ের আত্মোপলব্ধি। সেই জুলাইতে বাংলাদেশের আপামর ছাত্র জনতা তারা সকলে এসে অংশগ্রহণ করেছিলেন। প্রথমত এটা ছিল কোটা সংস্কারের জন্য একটা ন্যায়সঙ্গত আন্দোলন, কিন্তু সেই আন্দোলনটাকেও যখন মেনে নেওয়া হচ্ছিল না, যারা কোটা সংস্কার চাইলেও তাদেরকে রাজাকারের বাচ্চা বলে যখন গালি দেয়া হলো, তখন কিন্তু শিক্ষার্থীরা এই যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটা ফেসিবাদ চালু করে রাখা হয়েছিল মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে, সেই জায়গায় বাংলাদেশের ছাত্ররা তারা কুঠারাঘাত করে। তারা কিন্তু সাহস করে বলতে পেরেছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। যখন এই বক্তব্য, এই স্লোগান যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে এসেছিল, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে 16 বছরের যে ফেসিবাদ কায়েম করেছে, সেই ঢালটা ঠুনকো হয়ে গেছে। সেই ঢালটা আর টেকসই হবে না। তার যতটুকু সত্য তা অবশিষ্ট থাকবে, কিন্তু যা জুলুমের হাতিয়ার, সেই জুলুমের হাতিয়ার হিসেবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করার আর কোনো সুযোগ এই বাংলাদেশে নাই। সেটা আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম। জুলাই আমাদের কাছে এরকম কিছু আত্মোপলব্ধির সময়। এই জুলাইতে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমত অংশগ্রহণ করে, কিন্তু তাদেরকে যখন হলগুলো থেকে বের করে দেওয়া হয়, বিশ্ববিদ্যালয়গুলো ভ্যাকেন্ট করে দেওয়া হয়, সেই সময়টাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে আসে। সাথে সাথে নেমে আসে মাদ্রাসার শিক্ষার্থীরা, যারা আসলে সরকারি চাকরির পরীক্ষাতেই তাদের অংশগ্রহণ করবার কোনো সুযোগ থাকে না। এই আন্দোলনে বাংলাদেশের শ্রমিকেরা তারা নেমে এসেছিল, বাংলাদেশের পেশাজীবীরা নেমে এসেছিল, এবং সব থেকে অবাক করা বিষয়, প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা এই আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিয়েছিলেন। রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন। এই যে এত এত মানুষ, সমাজের কোনো অংশ যেখানে বাদ থাকে না, এমন একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, একটা বিপ্লব যেটা বাংলাদেশে সংগঠিত হলো, সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের আত্মোপলব্ধি হলো এই বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডে যদি কখনো জুলুম চেপে বসে, সেই জুলুম এখানে চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ কোনো কালেই লাভ করতে পারবে না। এ কারণে এই বাংলাদেশের মানুষের প্রতি, আপামর জনসাধারণের প্রতি একটা শ্রদ্ধাবোধের জায়গা জুলাই আমাদেরকে নতুন করে দেখিয়ে দিয়েছে। 71-এ যেমন এদেশের কিষানেরা তারা অস্ত্র হাতে ধরেছিল, তেমনিভাবে জুলাইতেও এদেশের সাধারণ জনতা অস্ত্র হাতে ধরার সুযোগ পায় নাই, কিন্তু বিনা অস্ত্রে খালি বুক নিয়ে অস্ত্রের বিপরীতে গুলির সামনে তারা দাঁড়িয়ে গিয়েছিল।
এটাই হচ্ছে জুলাই। সেই জুলাই আমাদের কাছে শুধুমাত্র হাসিনাকে দেশ থেকে হটানো, ক্ষমতা থেকে নামানো তার কোনো উপলক্ষ ছিল না। শুধুমাত্র হাসিনা আমাদের লক্ষ্য ছিল না, বরং ছিল হাসিনা, আওয়ামী লীগ একটা যে ফেসিবাদী ব্যবস্থা তৈরি করেছিল, সেই ফেসিবাদী ব্যবস্থা থেকেও আমরা মুক্তি চাই। এবং তারই জন্য আমরা জুলাইতে যে এক দফার ঘোষণা পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই লক্ষ্য নিয়েই জুলাই আন্দোলনের এক দফা ঘোষণা করা হয়েছিল। আমরা তারপরে একটা দীর্ঘ সময় আমরা দেখেছি, যে সময়ে বাংলাদেশের সংস্কারের বিষয় নিয়ে দীর্ঘ সময়ব্যাপী আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলো আমরা সকলে অংশগ্রহণ করেছি, একটা ঐক্যমত্যতা তৈরি হয়েছে, গণভোট হয়েছে সেই মতামতের উপরে, এবং জনগণ সকলে মিলে সেখানে ভোট দিয়েছে। সেই 70% ভোট যেটা গণভোটের জন্য, সেই ভোটটাকে এখন আর তারা গ্রাহ্য করছে না। সে আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। মূল্যস্ফীতি হচ্ছে এক ধরনের ট্যাক্স। বাংলাদেশের মানুষ তার আয়ের 60% ট্যাক্স দেয়, এবং এইটা তারা দেয় হচ্ছে পরোক্ষ কর হিসাবে। তারা বুঝতে পারে না। বাজারে গেলে আপনারা শুধু মূল্যস্ফীতির জন্য চিৎকার করেন, কিন্তু মূল্যস্ফীতির নেপথ্যে কীভাবে মূল্যস্ফীতি তৈরি হচ্ছে সেটা নিয়ে আপনারা কথা বলেন না। আমাদের ইকোনমিস্টরাও এটা ভেঙে চুরে বলেন না, কারণ আমাদের ইকোনমিস্টরাও বাংলাদেশে একজন হচ্ছে পরগাছা ইকোনমিস্ট। এরা ধান গাছে তক্তা হয় কিনা জানে না, সব কেতাবি ইকোনমিস্ট। এদেশে রিক্সাওয়ালা অনেক বেটার ইকোনমিস্ট, একজন কৃষক অনেক বেটার ইকোনমিস্ট। তো আমাদের মূল সমস্যা ছিল হচ্ছে অর্থনীতি। সেই অর্থনীতির জায়গায় কেউ আঘাত করলেন না। আপনি দেখেন শেখ হাসিনা এই রাষ্ট্রকে লুটপাট করেছে কিভাবে। সে কিছু মিথ্যা পরিসংখ্যানের ভিত্তিতে সে এই রাষ্ট্রকে লুটপাট করেছে। সে বলেছে যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ক্রমাগত বাড়ছে। এইটা এখন হয়েছে শেখ হাসিনার আমলে সর্বশেষ ছিল তার বয়ান অনুযায়ী $2800। এই সরকার এসে এটা বলছে $3000। $3000 মানে বোঝেন কত? $3000 যদি একটা লোকের আয় হয়, ওই পরিবারের আয় দাঁড়ায় হচ্ছে $12,000 তো $12,000 মানে প্রায় 15 লাখ টাকা। বছরে এই দেশে 15 লাখ টাকা কতজন আয় করেন? এটা আমাদের গড় মাথাপিছু আয় বলা হচ্ছে। এই পরিসংখ্যানগুলো উচিত ছিল হচ্ছে সংশোধন করা। সংশোধন না করে এই সরকার আমাদেরকে আবার সেই শেখ হাসিনার দেখানোর পথে নিয়ে যাচ্ছে। আমাদেরকে বলছে আমরা 2034 সালে নাকি $1 ট্রিলিয়ন ইকোনমিতে পরিণত হব। আমাদের জনগণের দাবিকে $1 ট্রিলিয়ন ইকোনমিতে পরিণত হওয়া? আমরা কি 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশ হতে চেয়েছি এই বাংলাদেশ? এটা জনগণের চাওয়া না, এটা তাদের চাওয়া। এখন বাংলাদেশকে এলডিসি গ্রাজুয়েট করে মধ্য আয়ের দেশে তুলে দিয়ে এটা এই অবস্থায় নিয়ে এসে বাংলাদেশ এখন বিনিয়োগ নাই। বিনিয়োগ নাই বলে আপনাদের কর্মসংস্থান নাই, আপনারা হাহুতাশ করছেন। এই কর্মসংস্থান আর হবে না যদি বিনিয়োগ না আসে। আর এইরকম এলডিসি গ্রাজুয়েট হওয়া দেশে বিনিয়োগ আসবে না। বাংলাদেশের একটা বড় শক্তি ছিল এলডিসি। এলডিসি মানে হচ্ছে আপনার স্বল্পোন্নত বা দরিদ্র দেশ। আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে মধ্য আয়ের দেশে তুলে দিয়েছে। আমাকে এখন যদি আমি একটা 5 ছেলেকে যদি ম্যাট্রিক পাসের সার্টিফিকেট দেই, তাহলে সে কি অর্জন করতে পারবে? সে কিছুই পারবে না। মিথ্যা তথ্যের উপর বাংলাদেশ চলছে। সুতরাং এই সংশোধনটা আগে জরুরি। এই তথ্যগুলো সংশোধন করার জন্যে আমি যে নামগুলো বলেছি, বিবিএস, এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক, এর বড় সংস্কার দরকার। আপনারা শুধু রাজনৈতিক সংস্কারের কথা ভাবছেন, কিন্তু অর্থনৈতিক সংস্কারের দিকে কেউ যাচ্ছেন না। অর্থনৈতিক সংস্কার না হলে এই দেশের ভবিষ্যৎ নেই, এবং এই রাজনৈতিক সংস্কার দিয়ে কিছুই হবে না। সুতরাং আমার মনে হয় যে মূল জায়গাটা 71 যেটা ছিল অর্থনীতি, জুলাই বিপ্লবের মূল জায়গাটা ছিল অর্থনীতি। সেইখানে আমাদের আঘাত করতে হবে এবং আসল শত্রুকে সেই জায়গাতে আমাদেরকে ঢুকতে হবে। শুধু ওই গণভবনে আপনি একটা মিউজিয়াম করলে হবে না। এই এনবিআর, এই বিবিএস, এই বাংলাদেশ ব্যাংক যেন মিউজিয়ামে পরিণত হয়। আমরা নতুন এনবিআর চাই, নতুন বিবিএস চাই, নতুন বাংলাদেশ ব্যাংক চাই। এবং এই যে লোকগুলো এই কাজগুলো শেখ হাসিনাকে সহায়তা করেছিল তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। কিন্তু আপনারা সেই আমলাদেরকে কথা ভুলে যাচ্ছেন। তো আমি আমার আপাতত বক্তব্য এখানে শেষ করছি। আমাকে শোনার জন্য ধন্যবাদ সবাইকে।